আসসালামু আলাইকুম। ডিএনআরসির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত আমাদের আজকের এই ক্লাসটি যারা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ তাদের জন্য। সবাইকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ইউসুফ মিয়া, প্রভাষক, গণিত বিভাগ, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমাদের অনলাইন ক্লাস শুরু করেছ এবং আমাদের গণিতের বেশ কয়েকটি ক্লাস তোমরা ইতিমধ্যে করেছ। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ইতিমধ্যে তোমরা প্রথম অধ্যায়ের যে ম্যাট্রিক্স অংশ সেটা ক্লাসগুলো সম্পূর্ণ করেছ। তো আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় অংশ, নির্ণায়ক, এটির উপরে মূলত আমাদের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আসো আজকে আমাদের ক্লাসে আমরা যে বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবো সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমেই আমরা যে বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে থাকবে নির্ণায়ক কি, এরপর আমরা জানবো নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক বিষয়টি কি, এরপরে জানবো নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয় এবং নির্ণায়কের ধর্মগুলো আমরা এই ক্লাসে মূলত আলোচনা করব। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা দেখব নির্ণায়ক কি। আসো আমরা নির্ণায়ক বিষয়টা সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা নিয়ে নিই। নির্ণায়ক হলো বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন। তোমরা যেহেতু ম্যাট্রিক্স পড়ে এসেছো, তোমরা বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের ধারণা আছে, অর্থাৎ যাদের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা যে ম্যাট্রিক্সের সমান সেটাকে আমরা বলে থাকি বর্গ ম্যাট্রিক্স। নির্ণায়ক হলো বর্গ ম্যাট্রিক্সেরই একটা বিশেষ প্রকারের ফাংশন। নির্ণায়ককে মূলত দুইটি খাড়া দাগের সাহায্যে, অর্থাৎ যেটাকে আমরা বলি ভার্টিক্যাল লাইনের সাহায্যে প্রকাশ করা হয়। যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে ওই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ককে প্রকাশ করতে হয় এরকম দুটি ভার্টিক্যাল লাইন দিয়ে, অথবা আমরা ডিইটি অফ এ দ্বারা সূচিত করি। ডিইটি অফ এ বলতে আসলে বোঝানো হয় ডিটারমিনেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিইটি। তো আমরা এখন আসো একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যায়। দেখো তোমরা একটু খেয়াল করো, আমাদের এখানে একটি উদাহরণ চলে আসলো, সেটা হলো দ্বিতীয় ক্রমের অর্থাৎ 2 ক্রমের একটি ম্যাট্রিক্স আমরা এখানে পেয়েছি। তো এটাকে যদি আমরা নির্ণায়ক আকারে প্রকাশ করি তাহলে তার প্রকাশটা কিরকম হচ্ছে একটু খেয়াল করো। তো তাহলে দেখো এরকম দুইটি ভার্টিক্যাল লাইনের সাহায্যে কিন্তু আমরা এটাকে প্রকাশ করলাম এবং এটাই হচ্ছে মূলত আসলে নির্ণায়কের প্রকাশ বা নির্ণায়ক। এটাকে আমরা যদি মানে রূপান্তর করতে চাই তাহলে এরকম বাম পাশ থেকে কোণাকুণি, উপর থেকে কোণাকুণি গুণ করবো এডি, আর এখানে একটা সূত্র মাইনাস বিসি, তাহলে আমরা আমাদের নির্ণায়কের মানটা পেয়ে যাব। এরপর আসলে আমাদের আরেকটি উদাহরণের সাহায্যে যদি আমরা দেখি বিষয়টি, সেটি হলো যদি আমরা একটা 3টি সারি এবং 3টি কলাম বিশিষ্ট একটি ম্যাট্রিক্স নেই তাহলে তার নির্ণায়কের প্রকাশটা কিরকম হবে। তার নির্ণায়কের প্রকাশটি হচ্ছে, দেখো খেয়াল করো তোমরা এখানে, সেটা হচ্ছে এই যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, যাকে আমরা এই দুটি ভার্টিক্যাল লাইনের সাহায্যে প্রকাশ করলাম। এটাই হচ্ছে মূলত আমাদের নির্ণায়কের প্রকাশ, আর এই যে রূপটা এটাই হচ্ছে মূলত একটা নির্ণায়ক। এবার চলে আসো আমাদের পরবর্তী আলোচনায়। নির্ণায়কের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অনুরাশি এবং সহগুণক। এই অনুরাশি এবং সহগুণক কি এটা আমরা এখন জানবো। দেখো আমাদের এখানে একটি নির্ণায়ক চলে আসলো, 3 ক্রমের একটি নির্ণায়ক, অর্থাৎ তৃতীয় ক্রমের একটি নির্ণায়ক। এখন নির্ণায়কের অনুরাশি কি এটা সম্পর্কে আমরা এখন জানবো। দেখো তৃতীয় ক্রমের নির্ণায়কটি 9টি ভুক্তির মধ্যে যে কোনো একটি ভুক্তির সংশ্লিষ্ট সারি এবং কলামের সকল ভুক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে যে নির্ণায়ক হয় সেটি সেই ভুক্তির অনুরাশি বা আনুপাতিক, বা ইংরেজিতে যেটাকে আমরা মাইনর বলে থাকি। তো এখন বিষয়টাকে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। অনুরাশি হচ্ছে মূলত কোনো একটি নির্ণায়কের যে কোনো একটি ভুক্তি সারি বরাবর এবং কলাম বরাবর ভুক্তিগুলো বাদ দিলে অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে সেগুলো নিয়ে যেই নির্ণায়কটি গঠিত হবে ওইটাকেই বলা হয় মূলত ওই ভুক্তির অনুরাশি। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, একটু খেয়াল করো, এখানে একটু কথা আছে, সেটা হলো আই যেতম অনুরাশি হবে আইতম সারি এবং যেতম কলামের সকল ভুক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে যে নির্ণায়ক হয় সেটি। আমি একটু আগে যে কথাগুলো বললাম সেটা হলো, দেখো যে আমরা এখানে একটা নির্ণায়ক লিখলাম, এই নির্ণায়কের 1 তম অনুরাশি কি
তম অনুরাশি হচ্ছে ওই যে আমরা উপরে লিখে এসেছি, I তম অনুরাশি হবে, I j তম অনুরাশি হবে, I তম সারি আর j তম কলাম। এখানে দেখো 1 তম অনুরাশি, তাহলে 1 হচ্ছে আমার প্রথম সারি আর হচ্ছে প্রথম কলাম। তাহলে দেখো তো এই প্রথম সারি এবং প্রথম কলাম অর্থাৎ আমাদের এই A1 এটার অনুরাশি আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে এটার অনুরাশি হচ্ছে এই A1 বরাবর যে সারি সেই ভুক্তিগুলো এবং A1 বরাবর যে কলাম সেই ভুক্তিগুলো বাদ দিয়ে অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে তাদের দ্বারা গঠিত নির্ণায়ককে আসলে মূলত বলা হচ্ছে ওই ভুক্তির অনুরাশি। যেমন দেখো খেয়াল করো, তাহলে 1 তম অনুরাশি হচ্ছে কি আমার এদিকে বাদ তাহলে থাকতেছে কি B2 B3 C2 C3, তাহলে B2 B3 C2 C3 দিয়ে গঠিত যে নির্ণায়কটা সেটাই হলো A1 এর অনুরাশি। অনুরূপভাবে আমরা এখানে দেখো 2 3 তম অনুরাশি অর্থাৎ 2 3 মানে দ্বিতীয় সারি তৃতীয় কলাম। তাহলে দেখো তো দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দ্যাট মিন্স আমার এখানে বোঝাচ্ছে B3 এর অনুরাশি কে। তাহলে B3 এর অনুরাশি আসলে কি, তাহলে দেখো তো এই দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ দিলে আমার এখানে অবশিষ্ট ভুক্তিগুলো কি কি, সেটা হলো A1 A2 C1 C2। তাহলে 2 3 তম অনুরাশি হচ্ছে A1 A2 C1 এবং C2। অনুরূপভাবে তোমরা 3 2 তম অনুরাশি নির্ণয় করতে পারবে। এবার চলে আসো আমাদের পরবর্তী আলোচনা, যেটা হলো সহগুণক বা যেটাকে আমরা কোফ্যাক্টর বলে থাকি। তো সহগুণক মূলত আসলে অনেকটাই অনুরাশির মতো, তবে এখানে একটু ভিন্নতা রয়েছে। ভিন্নতাটাকে দেখো, কোনো একটি ভুক্তির অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসালে তাকে ওই ভুক্তির সহগুণক বলা হয়। তো এখন দেখো এখানে যথাযথ চিহ্নটা আসলে কি, এটা একটু তোমাদের জানা দরকার। অর্থাৎ আমরা যখন কোনো একটি নির্ণায়কে কোনো একটি নির্দিষ্ট ভুক্তির সহগুণক বা অনুরাশি নির্ণয় করব, এখানে কিন্তু আমাদের বারবার বলছি যে আমাদের অনুরাশি বা সহগুণক সেটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ভুক্তি। তো সেই ক্ষেত্রে আমরা যখন সহগুণক নির্ণয় করব সেই ক্ষেত্রে একটি ভুক্তি I তম সারি এবং j তম কলামে অবস্থান করলে তার সহগুণকের চিহ্ন হবে -1 টু দি পাওয়ার I প্লাস j, অর্থাৎ I বলতে হচ্ছে এখানে সারি আর j হচ্ছে কলাম। তাহলে তুমি যে কোনো একটি ভুক্তির যখন তুমি সহগুণক নির্ণয় করবে সেই ক্ষেত্রে তার সামনে চিহ্নটা কি হবে সেটা তুমি মূলত এই সূত্রের সাহায্যে বের করতে পারবে। যেমন দেখো আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এখানে একটি নির্ণায়ক, এখন আমাকে এই নির্ণায়কটিতে 1 তম সহগুণকের চিহ্নটা আসলে কি হবে, অর্থাৎ 1 তম সহগুণক আমি যদি এই যে দেখো 1 এই যে প্রথম সারি প্রথম কলাম অর্থাৎ A1 এর সহগুণক যখন আমি নির্ণয় করব তখন তার সামনে চিহ্নটা কি হবে। তাহলে আমরা একটু আগে যে সূত্রটা শিখে আসলাম -1 টু দি পাওয়ার I প্লাস j, তাহলে দেখো তো -1 টু দি পাওয়ার I ছিল আমার কি সারি আর j ছিল আমার হচ্ছে কলাম। তাহলে দেখো এখানে 1 মানে প্রথম সারি প্রথম কলাম অর্থাৎ 1 প্লাস 1 অর্থাৎ -1 টু দি পাওয়ার কত হয় 2। তার মানে এখানে কি হয়, এটা নেগেটিভটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ প্লাস। অর্থাৎ আমি যখন A1 এর সহগুণক নির্ণয় করব তখন তার সামনের চিহ্ন বসবে হচ্ছে প্লাস। সিমিলারলি দেখো আমরা যখন 2 3 তম সহগুণকের চিহ্নটা বসাতে চাই সেই ক্ষেত্রে আমাদের 2 3 তম সহগুণকের চিহ্নটা কি হবে। তাহলে 2 3 তম বলতে আসলে কি বোঝাচ্ছি, দ্বিতীয় সারি তৃতীয় কলাম। অর্থাৎ আমাদের এই যে B3 এই B3 এর সহগুণক তুমি যখন নির্ণয় করতে যাবে তখন তার সামনে চিহ্ন কি আসবে, সেটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে। দেখো ওই যে আমাদের -1 টু দি পাওয়ার I প্লাস j এর সাহায্যে কিন্তু আমরা চিহ্নটা বের করব। দেখো তাহলে -1 টু দি পাওয়ার 2 3 তম, তার মানে দুইটা সারি মানে দ্বিতীয় সারি তৃতীয় কলাম অর্থাৎ 2 + 3 তার মানে কি 5, তার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার 5 মানে কি -1 অর্থাৎ নেগেটিভ। অর্থাৎ আমরা যখন B3 এর সহগুণক নির্ণয় করব অবশ্যই তার সামনে আমাদের একটা মাইনাস চলে আসবে। তো তোমরা আশা করি যথাযথ চিহ্নের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ অনুরাশির সামনে যখন আমরা যথাযথ চিহ্ন বসাবো তখনই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সহগুণক পেয়ে যাব। তো এবার চলে আসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো নির্ণায়কের মান বা নির্ণায়কের বিস্তৃতি, যেটাকে আমরা ইংরেজিতে বলি এক্সপানশন অফ এ ডিটারমিনেন্ট। অর্থাৎ ম্যাট্রিক্স চ্যাপ্টারে তোমরা যেটা করে এসেছো সেটা হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ অথবা গুণ তুমি যাই করো না কেন এটার ফলাফল কিন্তু তোমার ম্যাট্রিক্স আকারেই আসে। কিন্তু আমরা যখন নির্ণায়ক অধ্যায়ে চলে আসব তখন কিন্তু আমরা যেগুলো নির্ণায়ককে যখন আসলে আমরা কাজ করতে যাব তখন কিন্তু তার ফলাফলটা একটা মান আকারে আসবে। আর সেই মান আকারে পাওয়ার জন্য মূলত তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো
নির্ণায়কের বিস্তৃতি, কিভাবে একটি নির্ণায়ককে বিস্তৃতি করে মানে রূপান্তরিত করতে হয়। অর্থাৎ এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলোকেই কিন্তু তোমাকে বিস্তৃতি করে তারপর তোমার কাঙ্ক্ষিত মানে নিয়ে আসতে হবে। তো চলো আমরা শিখি কিভাবে একটি নির্ণায়ককে মানে রূপান্তরিত করতে হয়। দেখো, একটি নির্ণায়ককে তার যে কোনো একটি সারি অথবা একটি কলামের মাধ্যমে বিস্তৃত করা যায়। নির্ণায়কের বিস্তৃতি হচ্ছে একটি সারি অথবা কলামের ভুক্তিগুলোর সাথে সংশ্লিষ্ট সহগুণকের গুণফলগুলির সমষ্টি। একটু খেয়াল করো কিন্তু তোমরা, যে নির্ণায়কের বিস্তৃতি হচ্ছে একটি সারির অথবা কলামের ভুক্তিগুলোর সাথে সংশ্লিষ্ট সহগুণকের গুণফলগুলির সমষ্টি। অর্থাৎ আমরা একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি এখানে একটি নির্ণায়ক লিখলাম, তাহলে যদি এই নির্ণায়কটাকে আমি বিস্তৃত করতে চাই তাহলে কিভাবে করব? দেখো, তাহলে আমরা কিন্তু বলে এসেছি আমাদের আগের অংশে যে তুমি এটাকে বিস্তৃতি করতে গেলে হয় যে কোনো সারি বরাবর অথবা যে কোনো কলাম বরাবর তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো সারিতে বা যে কোনো কলামে এটাকে বিস্তৃতি করে মানে রূপান্তর করতে পারবে। দেখো আসলে মূলত কিভাবে আমরা এটাকে মানে রূপান্তর করতে পারি। দেখো, আমরা এখানে যে নির্ণায়কটা নিলাম এটাকে আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তৃতি করি তাহলে কি পাই? দেখো, তাহলে পাই হচ্ছে বিস্তৃতি করার সময় আমরা যেই সারি বরাবর বা যেই কলাম বরাবর বিস্তৃতি করব, আবারও বলছি তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সারি বা যে কোনো কলামে বিস্তৃতি করতে পারবে। তাহলে আমরা যেই সারি বা যেই কলাম বরাবর বিস্তৃতি করব সেই কলাম বরাবর নিয়ে আমরা কাজটা শুরু করি। দেখো, আমরা এখানে প্রথম সারি বরাবর যদি বিস্তৃতি করি তাহলে প্রথমেই আমাদের যে ভুক্তিটা থাকবে সেটা প্রথমে লিখতে হবে। যেমন এখানে আছে A1, আমরা লিখলাম, লেখার পর তুমি ওই A1 এর সারি এবং A1 এর কলাম বরাবর ভুক্তিগুলো বাদ দিয়ে অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে তাদের দ্বারা গঠিত নির্ণায়কটাকে তুমি এখানে ইনটু আকারে লিখবে। তাহলে দেখো তো, A1 বরাবর সারি এবং A1 বরাবর কলাম বাদ দিয়ে আমাদের যে B2, B3, C2, C3 থাকছে, আমরা তাদেরকে নিয়ে যে নির্ণায়কটা গঠন করলাম সেটা A1 এর সাথে গুণ আকারে লিখলাম। এরপর আসলে আমাদের দ্বিতীয় ভুক্তি A2। আমরা যখন A2 নিচ্ছি তখন কিন্তু দেখো এই সারি বরাবর এবং কলাম বরাবর ভুক্তিগুলো বাদ দিয়ে আমাদের এখানে থাকছে হচ্ছে B1, B3, C1, C3। তাহলে দেখো তো, B1, B3, C1, C3 এই চারটি ভুক্তি দ্বারা আমাদের যে নির্ণায়কটা গঠিত হলো এটা কিন্তু A2 এর সাথে গুণ হলো। তবে এখানে একটু খেয়াল করো, আমাদের আগের অংশে আমরা বলে এসেছি তুমি যখন বিস্তৃতি করবে সেখানে কিন্তু যে সারি বা যে কলামে বিস্তৃতি করো না কেন এখানে কিন্তু সহগুণকের একটি ব্যাপার আছে। সহগুণকের ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই দ্বিতীয় ভুক্তি নিয়ে কাজ করছি, দ্বিতীয় ভুক্তির সামনের চিহ্ন কিন্তু অবশ্যই মাইনাস। তোমাদের মনে আছে কিনা দেখো, আমরা সহগুণক করে এসেছি, সহগুণকের অংশ বলেছিলাম এই যে দ্বিতীয় ভুক্তির সামনের চিহ্ন কিন্তু হবে মাইনাস। এরপর আমাদের তৃতীয় ভুক্তিতে চলে আসি। তৃতীয় ভুক্তির সামনের চিহ্ন হচ্ছে প্লাস, এই যে প্লাস। এরপর আমরা তৃতীয় ভুক্তিটা এখানে লিখলাম, এরপর তার সারি বরাবর ভুক্তিগুলো বাদ, কলাম বরাবর ভুক্তিগুলো বাদ। এরপর আমাদের অবশিষ্ট B1, B2, C1, C2 দিয়ে যে নির্ণায়ক সেটা আমরা এখানে গুণ আকারে লিখে দিলাম। তাহলে আমরা দেখো, খেয়াল করো, প্রথম সারি বরাবর এখানে কিন্তু আমরা বিস্তৃতির মূল কাজটা করে ফেললাম। কেউ যদি চাও অনুরূপভাবে তুমি প্রথম কলাম বরাবর বিস্তৃতি করতে পারো, অথবা তুমি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি, তৃতীয় কলাম, তৃতীয় সারি, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো সারি বা যে কোনো কলামে বিস্তৃতি করতে পারবে। তবে তোমাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তোমাদের সহগুণকে যে চিহ্নটা সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে সঠিকভাবে বসাতে হবে। এরপর আমরা কি করবো? A1 ইনটু, দেখো তো, এটাকে আমরা যদি মানে রূপান্তর করতে চাই সবসময় বাম থেকে উপরে, বামের উপর থেকে কোণাকুণি B2, C3, এখানে একটা সূত্রের মাইনাস সর্বদা B3, C2, এভাবে আমরা কোণাকুণি গুণ করে দিলাম। এটার ক্ষেত্রেও ঠিক তাই, ওইটার ক্ষেত্রেও A3 ইনটু, এখানে আমরা গুণফলটা এখানে লিখলাম। এরপর আমরা এখানে যোগ বিয়োগ করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো, এটা তো তোমরা A1, A2, A3 এরকম কতগুলো রাশি দিয়ে দেখলে, এখন আমরা যদি একটি সংখ্যা দিয়ে দেখি আসলে কি দাঁড়ায়। দেখো, ধরো আমরা এখানে এই একটি নির্ণায়ক লিখলাম 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 7, নির্ণায়কের ভুক্তিগুলো হচ্ছে এরকম। এখন আমি যদি এটাকে প্রথম সারি বরাবর বিস্তৃতি করতে চাই তাহলে কি দাঁড়ায়? দেখো তো, আমাদের আগের আলোচনার সাথে, তাহলে তুমি যখন 1 নিচ্ছ তাহলে 1 ইনটু, তাহলে সারি বরাবর ভুক্তিগুলো বাদ, কলাম বরাবর ভুক্তিগুলো বাদ, তাহলে কি থাকছে এখানে 5, 6, 9, 7, এটা 5, 6, 9, 7। এরপর দেখো, আমি যখন 2 নিচ্ছি, যেহেতু 2 এর সামনে সহগুণকের চিহ্ন মাইনাস, এখানে মাইনাস লিখলাম, লেখার পর এরপরে 2 ইনটু, তাহলে সারি বরাবর বাদ, কলাম বরাবর বাদ। দেখো তো,
4 6 8 7 4 6 8 7 তারপরে +3 তারপর আমাদের এই যে সারি বরাবর এবং কলাম বরাবর বাদ দিলে থাকছে কত 4 5 8 9 আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সারি বরাবর প্রথম সারি বরাবর বিস্তৃতিটা করে ফেললাম। এবার আসলে আমাদের তাহলে বিস্তৃতি করার পর যোগ বিয়োগ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। এখান থেকে আমাদের এই নির্ণায়কের মান হচ্ছে 9। আশা করি তোমরা আমাদের যে নির্ণায়কের বিস্তৃতি সেটা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসব নির্ণায়কের যে গুরুত্বপূর্ণ কতগুলো ধর্ম আছে। আমরা যখন ম্যাথ করতে যাব তখন প্রত্যেক ম্যাথে কিন্তু আমাদের এই নির্ণায়কের ধর্মগুলো প্রয়োগ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ম্যাথটা সলভ করব। তো আসো আমরা আমাদের ধর্মগুলো একটু জেনে নিই। তাহলে প্রথমেই আমরা যে ধর্মটা নিয়ে কথা বলবো সেটা হলো নির্ণায়কের সারি এবং কলাম সমূহ পরস্পর স্থান বিনিময় করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যখন কোনো একটি নির্ণায়কের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করব তাহলে ওই নির্ণায়কের টোটাল কোনো মানের পরিবর্তন হবে না। অর্থাৎ তুমি তোমার প্রয়োজন অনুসারে সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করতে পারবে। যেমন দেখো আমরা এখানে দুটি উদাহরণ দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেমন দেখো আমি এখানে এই যে কলামটাকে সারিতে রূপান্তর করেছি, বা আমাদের এখানে তোমরা যেটা বলতে পারো আমরা সারি থেকে কলামে রূপান্তর করেছি, কিন্তু আলটিমেটলি আমরা যখন মান নিয়ে আসলাম মান কিন্তু দুটোর একই হলো। আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি। আমরা পরবর্তী ধর্মে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী ধর্মটি হচ্ছে দেখো নির্ণায়কের পাশাপাশি দুটি কলাম অথবা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্ন পরিবর্তিত হয়। অর্থাৎ তুমি তোমার প্রয়োজনে নির্ণায়কের পাশাপাশি দুটি সারি বা কলাম তুমি ইন্টারচেঞ্জ করতে পারবে। সেক্ষেত্রে তোমার মানের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মানের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ তোমার প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। যেমন দেখো আমি একটু উদাহরণ দিচ্ছি, এখানে একটু খেয়াল করো। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো আমরা এই প্রথম অংশে দেখলাম এটার মান হচ্ছে 1, কিন্তু একই এই দেখো আমরা যখন সারি কলামকে ইন্টারচেঞ্জ করলাম, দেখো তো আমি দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামকে প্রথম কলামকে আমি দ্বিতীয় কলামে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমরা তার যখন মান নির্ণয় করলাম সেটা আসছে -1। অর্থাৎ দেখো এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস। অনুরূপভাবে আমরা আরেকটু যদি বলি যে 3 ক্রমের ক্ষেত্রে আমরা যদি বলি, অর্থাৎ আমাদের তৃতীয় ক্রমের একটা নির্ণয় যদি তোমাদের সামনে দেওয়া থাকে, তোমরা যদি তোমাদের প্রয়োজনে দেখো এখানে প্রথম সারি এবং দ্বিতীয় সারি এই দুইটাকে আমরা ইন্টারচেঞ্জ করলাম। ইন্টারচেঞ্জ করলে আসলে তুমি সামনে একটা মাইনাস দিয়ে দিবে। কেউ যদি এরপরে আবারও যে কোনো একটি সারি বা কলাম ইন্টারচেঞ্জ করতে চাও তাহলে আরো একটি মাইনাস সামনে আসবে, তখন ওই দুই মাইনাসে আবার প্লাস হয়ে যাবে। তো আশা করি আমরা অঙ্কে এই ধর্মগুলো যখন অ্যাপ্লাই করবো এই বিষয়গুলো তোমরা আরো ক্লিয়ার হবে। এবার আসলে আমাদের পরবর্তী যেই ধর্ম সেটা হলো নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মান ও সেই নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ হয়। অর্থাৎ দেখো এখানে আমরা কোন একটি নির্ণায়কের মান যখন নির্ণয় করছি, যেমন দেখো এখানে একটা উদাহরণ দিয়ে আমরা মান পেলাম 5। এখন আমরা যদি কোনো একটি সারি বা কলামকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করি তাহলে দেখো তো মূলত আসলে আমাদের ওই আগের মানের সাথে কি আসছে ইনটু m, অর্থাৎ আমরা m দিয়ে গুণ করেছি, অর্থাৎ টোটাল মানের সাথে আমাদের m চলে আসলো। অথবা আমরা যদি আরেকটু ক্লিয়ার করে বলি তোমাকে, সেটা হলো যদি কোনো নির্ণায়কের বাহিরে কোনো একটি সংখ্যা বা কোনো একটি রাশি থাকে সেটাকে তুমি তোমার প্রয়োজনে যে কোনো সারিতে অথবা যে কোনো কলামের সকল ভুক্তির সাথে গুণ করতে পারবে। এখানে একটি বিষয় খেয়াল রাখবে, সেটা হলো নির্ণায়কের বাহিরে কোনো রাশি বা সংখ্যা থাকলে সেটা কিন্তু অবশ্যই সমস্ত ভুক্তির সাথে না, যে কোনো একটি কলাম অথবা যে কোনো একটি ভুক্তির সাথে তোমাকে গুণ করতে হবে। এবার আসো আমরা আমাদের পরবর্তী ধর্মে চলে যাই। আমাদের পরবর্তী ধর্ম হচ্ছে নির্ণায়কের কোনো সারির বা কলামের সবগুলো ভুক্তি শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হয়। অর্থাৎ আমরা যখন কোনো একটি নির্ণায়ক লিখব তখন যদি ওই নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের সমস্ত ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে অবশ্যই উক্ত নির্ণায়কের মান হবে শূন্য। এখানে আমরা কয়েকটি উদাহরণ দিয়েছি। এরপর আসো আমাদের পরবর্তী ধর্মে, দেখো নির্ণায়কের কোনো সারি বা কলামের সবগুলো ভুক্তি দুইটি পদ নিয়ে গঠিত হলে নির্ণায়কটির অপর দুইটি নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্ম, একটু খেয়াল করো। যেমন আমরা এখানে একটি নির্ণায়ক লিখলাম, দেখো এই নির্ণায়কের যে প্রথম কলাম, এই প্রথম কলামে কিন্তু a প্লাস b অর্থাৎ দুইটি পদ দিয়ে প্রথম ভুক্তিটা গঠিত হলো। সিমিলারলি দেখো তো আমাদের প্রথম কলামের যে দ্বিতীয় ভুক্তিটি c প্লাস d, এখানেও কিন্তু দুইটি পদ নিয়ে আমাদের এই ভুক্তিটি গঠিত হলো। তো আমরা প্রয়োজন হলে এটাকে দুইটি অংশে বিভক্ত করতে পারবো। দেখো এখানে হচ্ছে এটাকে a x এবং এই c y
এই মাঝখানে প্লাস থাকার কারণে আমরা এখানে প্লাস দেব, এরপরে বি ডি এক্স ওয়াই, অর্থাৎ আমরা এখানে দেখো একটি নির্ণায়ককে আমাদের প্রয়োজনে একাধিক নির্ণায়ককে সমষ্টি রূপে লিখতে পারবো। যদি আসলে আমরা সমষ্টি রূপে লিখলে আমাদের মূল নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। দেখ এখানে দেখো আমাদের আরেকটি উদাহরণ দিয়ে আমরা আসলে তোমাদেরকে বিষয়টা দেখালাম। এরপর আসো আমাদের পরবর্তী একটি রোধ, সেটা হচ্ছে নির্ণায়কের দুইটি সারি বা কলাম যদি অভিন্ন হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। অর্থাৎ কোনো একটি নির্ণায়কের যে কোনো দুইটি সারি বা যে কোনো দুইটি কলাম যদি একই হয়, যেমন দেখো এখানে আমাদের এই নির্ণায়কের প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম দেখো তো সিমিলার, আবার এখানে দেখো প্রথম কলাম দ্বিতীয় কলাম সিমিলার, তাহলে অবশ্যই তাদের মান হবে শূন্য। দেখো এখানে আমরা আরো একটি উদাহরণ দিয়েছি a1 a2 a3 a1 a2 a3, অর্থাৎ এখানে প্রথম দুইটি সারি একই, অর্থাৎ উক্ত নির্ণায়কের মান শূন্য। এবারে আমাদের পরবর্তী যে ধর্ম সেটি হলো নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোনো সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যখন কোনো একটি নির্ণায়কের সমাধান করব তখন আমরা আমাদের প্রয়োজনে উক্ত নির্ণায়কের যে কোনো সারির সাথে যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাথে যে কোনো কলামকে আমরা যোগ বিয়োগ করতে পারবো, ফলে আমাদের মূল নির্ণায়কের মানের কোনো পরিবর্তন কখনোই হবে না। এটি মূলত আমাদের অঙ্কের সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন বা আমাদের সুবিধা মতো আমরা আমাদের কাজটা করে নেব। এখানে আমরা কয়েকটি উদাহরণ তোমাদের এখানে দিয়েছি, তবে এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, তুমি যেই কাজটি করো না কেন সারির সাথে সারিকে যোগ অথবা কলামের সাথে কলামকে যদি যোগ করো সেটি কিন্তু তোমাকে পাশে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। যেমন দেখো এখানে আমরা এই যে আমরা প্রথম দেখো আমরা প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যদি যোগ অথবা বিয়োগ করি, যেমন দেখো a1 প্লাস b1 a2 প্লাস b2 a3 প্লাস b3, যোগ করার সময় অথবা বিয়োগ করার সময় খেয়াল করতে হবে প্রথম সারির সবগুলো ভুক্তির সাথে দ্বিতীয় সারির সবগুলো ভুক্তি আসবে, কোনো একটি ভুক্তি নয় কিন্তু। তাহলে টোটাল সারিটা এবং এই টোটাল সারিটা দুইটাই কিন্তু তাদের অনুরূপ ভুক্তিগুলোর সাহায্যে তুমি যোগ বা বিয়োগ করতে পারবে এবং পাশে অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন দেখো এখানে r1 প্রাইম, r1 বলতে আমরা যেহেতু নতুন পজিশনে অর্থাৎ আমরা যোগ করার পর যেখানে লিখেছি সেটা হলো আমাদের প্রথম সারি, এজন্য এটাকে আমরা প্রাইম দিয়ে সূচিত করলাম। r1 মানে r মানে রো, মানে প্রথম সারিতে আমরা এই যোগফলটা লিখলাম বা বিয়োগফলটা লিখবো। আর কিভাবে পেলাম এটা, আমরা r1 এর সাথে পূর্বের যে r1 এবং r2 এই দুইটার সাথে আমরা যোগ অথবা বিয়োগ যেটাই করো না কেন r1 প্লাস r2 অথবা r1 মাইনাস r2 লিখে তুমি কাজটা করতে হবে। এরপর আমরা যদি কলামে কাজটা করতে চাও তাহলে এখানে দেখো আমাদের কলামের সাহায্যে কলামের যোগ বা বিয়োগ এবং পাশে অবশ্যই কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে তুমি কি কাজ করেছো। তো এবার আসো আমরা আজকে যে ধর্মগুলো শিখলাম সেই ধর্মগুলোর সাপেক্ষে আমরা একটি অঙ্কের সমাধান করে দেখি আসলে মূলত আমরা ধর্মগুলো কতটুকু বুঝতে পেরেছি। তোমাদের বইয়ে অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটা হচ্ছে 4-এর 2। এখানে অঙ্কটি হচ্ছে এরকম যে 1a স্কয়ার 1a স্কয়ার a টু দি পাওয়ার 4 হলে তোমাকে প্রমাণ করতে হবে a ইনটু a মাইনাস 1 হোল স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস 1। তো আসো আমরা আমাদের এই ম্যাথটি সলভ করে দেখি আসলে আমাদের ধর্মগুলো কিভাবে আমাদের অঙ্কের ভিতরে অ্যাপ্লাই হচ্ছে। প্রথমে আমরা অঙ্কটা উঠালাম। তো আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হলো আমরা নির্ণায়কের ম্যাথ যখন করব তখন কিন্তু তোমাকে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে নির্ণায়কটা শুরু করার পর তোমাকে দেখতে হবে যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে কোনো কিছু কমন যাচ্ছে কিনা। যদি কমন যায় তাহলে তোমাকে অবশ্যই প্রথমে সেটি কমন নিয়ে নিতে হবে। এরপর কমন নেওয়ার পর তুমি যে কোনো সারিতে বা যে কোনো কলামে অন্ততপক্ষে একটি বা দুইটি ভুক্তিকে তুমি শূন্য বানানোর চেষ্টা করবে। আর সেই জন্য তোমাকে সারির সাথে সারি অথবা কলামের সাথে কলাম যোগ বা বিয়োগ যেটার প্রয়োজন হয় সেটা করে তুমি শূন্য বানানোর চেষ্টা করবে যে কোনো সারিতে বা যে কোনো কলামে একটি বা দুইটি। সেক্ষেত্রে তোমার বিস্তৃতি করে তোমার কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে অনেক সুবিধা হবে। যেমন দেখো আমরা এখানে অঙ্কটা ওঠানোর পর দেখলাম যে আমাদের কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা পরবর্তীতে কি করলাম, দেখো এখানে আমরা কি করলাম এই যে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম আমরা বিয়োগ করলাম। বিয়োগ করলে কি দাঁড়ায় দেখো তো 1 - 1 0 1 - 1 0। আবার দেখো a - 1 a স্কয়ার - 1, এখানেও ঠিক তাই a স্কয়ার - a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার। আমরা কিন্তু যেই কাজটা এখানে করেছি তোমাদেরকে বলেছিলাম যে তুমি যোগ বিয়োগ যাই করো না কেন তোমাকে কিন্তু পাশে উল্লেখ করতে হবে। এই যে আমরা পাশে উল্লেখ করে দিলাম যে তৃতীয় কলামে আমরা যে কাজটা করেছি এবং দ্বিতীয় কলামে যে কাজটা করেছি সেটা কিভাবে করলাম এখানে আমাদের উল্লেখ করা আছে। এরপর আসলে আমাদের এখন আমরা প্রথম সারিতে দুটো ভুক্তি শূন্য পেয়ে গেলাম,
তো এখন আমরা এটাকে বিস্তৃতি করব। প্রথম সারির মাধ্যমে যদি আমরা বিস্তৃতি করি কি পাই দেখো, 1 ইনটু, মনে আছে কিনা দেখো আমাদের বিস্তৃতি 1 ইনটু ওই সারি বরাবর বা কলাম বরাবর বা, তাহলে কি থাকে 1 ইনটু এই চারটা মুক্তি থাকে এখানে, তাহলে ওদেরকে দিয়ে গড়ে তুলি নাও। এরপর আমাদের হওয়ার কথা কি মাইনাস 0 ইনটু, তো যেহেতু মাইনাস 0 ইনটু 0 এর সাথে সবগুলোই শূন্য, এটা আমাদের দেখানোর প্রয়োজন নেই। সিমিলারলি তৃতীয় ভুক্তির ক্ষেত্রেও 0 ইনটু এটাও দেখানোর প্রয়োজন নেই। তাহলে দুইটা ভুক্তি যদি কখনো শূন্য আসে তাহলে ওগুলা কখনোই তোমার দেখার প্রয়োজন নাই। এখানে যা থাকবে এটা ইনটু তুমি অবশিষ্ট ওই সারি এবং কলামগুলো বাদ দিয়ে অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে তাদের দ্বারা গঠিত নির্ণয়টা লিখবে। লেখার পর দেখো এখানে আমরা যে কাজটা করলাম, এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম, এখানেও ঠিক তাই কমন নিলাম। কমন নেওয়ার পর দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, এই সারি এই কলাম থেকে a-1 কমন যাচ্ছে, এই কলাম থেকে আমাদের a * a-1 কমন যাচ্ছে। আমরা কমন নিলাম, কমন নেওয়ার পর আমাদের এখানে কি রয়েছে দেখো 1 1 a + 1 a * a+1। এরপর আমরা এখান থেকে আমাদের এই যে নির্ণয় অংশটাকে দেখো আবার এখান থেকে a+1 আমরা কমন নিয়ে নিলাম। এরপর আমরা সর্বশেষ এসে এই অংশটাকে বিস্তৃত করলাম, অর্থাৎ 1 - a। এখন দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু আমাদের চলে আসলো। তো তোমরা দেখতে পেলে আমাদের যে ধর্মগুলো আমরা শিখলাম এর মাধ্যমে কিভাবে আসলে একটি অঙ্ককে আমরা সহজেই সলভ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসগুলো করলাম বা যে ধর্মগুলো বা যে বিষয়বস্তু নিয়ে কথা বললাম তার প্রেক্ষাপটে আজকে তোমাদেরকে কিছু কাজ দেওয়া হচ্ছে। আশা করি তোমরা এই কাজগুলো সবাই করতে পারবে। তো আমরা যে কাজগুলো দিয়েছি তোমরা একটু দেখে নাও এবং অবশ্যই বাসায় করার চেষ্টা করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকে আমাদের প্রথম ক্লাসটি নির্ণায়কের প্রথম ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।